ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব তারিকুল ইসলাম, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিষয় আপনার সামনে, আপনি যদি সবগুলি বিষয় একটু আলোচনা করতেন। হ্যাঁ, অনেকগুলো মন্তব্য করা হয়েছে, জি। বিভিন্ন ঢাকার বাইরে থেকেও বলা হয়েছে। তা আমি যেগুলো বলতে চাই যে বাজেট সম্বন্ধে যেটা বলতে চাই আমি, যে জেন্ডার রেসপন্সিভ বাজেট বাংলাদেশ সরকার অনেকদিন থেকেই বাজেট বক্তৃতার সময় পার্লামেন্টে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেন, এবং এবার এই অর্থ বছরের বাজেটে 40টি মন্ত্রণালয়ের জেন্ডার রেসপন্সিভ বাজেটের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে নারীদের জন্য কি খরচ করা হবে সেটা সম্বন্ধে বলা হয়েছে। আমি আইনগত যে বিষয়গুলো সেগুলো সম্বন্ধে বলছি যে নারীরা যখন কোনো আইনগত সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু আমাদের জেলা, উপজেলা এবং রাজধানীতে সব জায়গায় আইনগত সহায়তা সেল আছে, এবং সেটা যে শুধু আমার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে করা হচ্ছে তা না, আইন মন্ত্রণালয়ের থেকেও এই আইনগত সেলগুলো কাজ করছে, এবং অনেক বেসরকারি সংগঠন যেমন যে আসছেন ওই বিভিন্ন এনজিও থেকে ওনাদেরও আইনগত সহায়তা দিয়ে থাকেন। এবং আমরা মনে করি যে এখন কেউ কোনো আইনগত সমস্যায় পড়লে তার প্রতি কোনো অত্যাচার হলে তিনি কিন্তু আইনগত সুবিধাটা পেয়ে থাকেন। নারী নীতি করেছি আমরা, এবং সেখানে সম্পত্তি সম্বন্ধে বলা হয়েছে যে তিনি তার অর্জিত সম্পদের উপর তার পরিপূর্ণ অধিকার থাকবে, এবং তিনি উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটি পাবেন সেটাও যেন উনি পুরোপুরি ভোগ করতে পারেন, সেই জন্য আমরা নারী নীতিতে সুস্পষ্টভাবে বলেছি। আমরা নারীরা যেন সহিংসতার শিকার না হয় এই জন্য আমরা ওয়ার্কিং যারা উইমেন আছেন তাদের জন্য হোস্টেল পরিচালনা করছি, এবং বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের গার্মেন্টসের 90% ওয়ার্কার্সই মহিলা, তাদের জন্য আমরা হোস্টেল নির্মাণ করছি, এবং আগামী বছর এটা হয়তো উদ্বোধন করতে পারবো। এবং এছাড়া বাংলাদেশের অন্যান্য স্থানেও আমরা এটা তৈরি করছি, কারণ আমরা জানি যে নারীদের যারা ওয়ার্কিং লেডি তাদের বাসস্থানের বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ, এবং বাসস্থানের কোনো সমস্যা থাকলেই তারা অনেক সময় ভায়োলেন্সের শিকার হন। আমরা জানি যে ওয়ার্কিং মায়েদের জন্য তার শিশুদের রাখা একটি সমস্যা, সেখানেও তারা অনেকটা অনিশ্চয়তা ভোগেন। এই জন্য আমরা বাংলাদেশে সরকার থেকেই প্রায় 44টা ডে কেয়ার সেন্টার আমরা পরিচালনা করছি, এবং প্রাইভেট সেক্টর থেকেও অনেকগুলো কিন্তু আমাদের কাছে যে এই মুহূর্তে যে তথ্যটি আছে সেই তথ্যটি হচ্ছে, আপনি একটু আগে তৈরি পোশাক শিল্প কারখানাগুলির কথা বললেন, যে আমাদের এটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে 90% সেরকম প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার নেই। শ্রম আইনে আপনারা বাধ্যতামূলক করলেও এই পরিমাণ পোশাক তৈরি কারখানা আসলে ডে কেয়ার সেন্টার নেই, যা আছে সেগুলো শুধু সাইনবোর্ড সর্বস্ব। সেটা আবার জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন। আবার মানে অন্য আরেকটি তথ্য অনুযায়ী যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি তার অনেকগুলিতেও আসলে এই সুবিধা নাই। মানে এটা আপনারা মুখে বলছেন বটে, কিন্তু আসলে আমরা কার্যের ক্ষেত্রে এটা খুব বেশি দেখছি না। আমরা আসলে ঢাকা শহরেই আমাদের প্রায় 28টি ডে কেয়ার সেন্টার পরিচালনা করা হচ্ছে, এবং গার্মেন্টস এবং গার্মেন্টসের যে আমরা হোস্টেলগুলো তৈরি করছি সেখানেও আমরা ডে কেয়ার সেন্টার রাখবো, যে যারা সিঙ্গেল মাদার, যারা একটি সন্তান নিয়ে যারা বসবাস করেন তাদের জন্য আমরা আলাদা থাকার ব্যবস্থা করেছি। আমরা চাই যে ডে কেয়ার সেন্টার শুধু যে সরকার করবে তা না, আমরা উৎসাহিত করছি প্রাইভেট সেক্টরকেও যে তারা করেন, এবং বিভিন্ন সরকারি অফিসে যখনই আমাদের সঙ্গে তাদের আলোচনা হয় আমরা নিজেরাও অনেক সময় করে দিই। যেমন রাজারবাগে আমরা জানি যে অনেক মহিলা পুলিশ এখন কাজ করছেন, তাদের জন্য আমরা একটা ডে কেয়ার করে দিয়েছি। প্ল্যানিং কমিশনে একটা আমরা তৈরি করেছি। আর বিভিন্ন জায়গায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত মায়েদের জন্য আমরা শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করে দিয়েছি। আমরা মাতৃত্বকালীন ছুটিটা বাড়িয়ে দিয়েছি, যেটা আগে 4 মাস ছিল, এটা আমরা এখন 6 মাস করেছি। এবং একটা ব্ল্যাক ল ছিল আমাদের সার্ভিস রুলে, যে চাকরিতে জয়েনের 9 মাস আগে সেই ছুটিটা পেত না। আমরা এই ব্ল্যাক লটা উঠিয়ে দিয়েছি। এখন উনি জয়েন করার সঙ্গে সঙ্গে যদি উনি প্রয়োজন মনে করেন মাতৃত্বকালীন ছুটি নেওয়ার জন্য, সেটা উনি এখন নিতে পারছেন। আমরা মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল ট্রেনিং দিচ্ছি তাদের, এবং যে শুধু যে সেই পুরনো সেলাই অথবা ব্লক বাটিক তা না, আমরা তাদের কেয়ার গিভিং, বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, ইংরেজি ভাষা শিক্ষা, আধুনিক গার্মেন্টস, লেদার টেকনোলজি, বিভিন্ন রূপে তাদের আমরা আবাসিক আমরা আবার আপনার কাছে আসবো। আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে আসি, যে আমাদের দেশের নির্যাতনের শিকার নারী ও তার পরিবারই আসলে লোক লজ্জার ভয়ে কুকড়ে থাকে, তারা আড়ালে লুকিয়ে থাকে। এটি কেন? আসলে তো অপরাধীরা লজ্জায় পড়া থাকে, যারা ভিকটিম তারা কেন এই লজ্জার মধ্যে পড়ে? আপনি যদি খুব সংক্ষেপে আমাদের একটু আলোকপাত করতেন। এটা আসলে এখানেও আবার সে একই প্রশ্নটা বক্তব্যটাই আসতেছে, যে সমাজের দৃষ্টিভঙ্গি, পিতৃতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি সমাজে রয়েছে সেটার কারণেই কিন্তু যে নারী মানে সহিংসতার শিকার হওয়ার পরেও সে নিজেকেই মনে করছে সে অপরাধীর মতো, সেই ভিতরে থাকছে, কিন্তু যিনি অপরাধ করছেন তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এখানে একটু আসার কথা আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশ মহিলা পরিষদ করছি, গোটা বাংলাদেশে আমাদের সংগঠনের শাখা আছে, এবং প্রত্যেকটা শাখায় কিন্তু আমরা এই লিগ্যাল এইডের কাজ আমরা করে থাকি। এখন কিন্তু একটু ট্রেন্ড আছে যে তারা কিন্তু তার বিচারের দাবি নিয়ে কিন্তু আগের তুলনায় আসছেন
কিছু বেশি, কিন্তু সেরকম ভাবে যে আসছেন তা না, কিন্তু আগের তুলনায় কিন্তু তারা আসছেন বেশি এবং তারা বিচার চাচ্ছেন। এবং বিচারের মানে আগের সেই যে সহিংসতার শিকার হওয়ার পর নিজেকে যে একটা ঘরে লুকিয়ে রাখা, সেই জিনিসটার ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু পরিবর্তন, সেটা হয়তো খুবই কম, কিন্তু একটা কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা কি খুব কম কথা জানতে পারি যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার কোনো লক্ষণ কি আপনি দেখছেন কিনা, যে যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার? সামাজিক দৃষ্টিভঙ্গি তো আসলে এটা তো একটা মানে একটা দীর্ঘ একটা প্রক্রিয়ার ব্যাপার। এটা একদম যত নারীকে, আপনি লক্ষণটা কি দেখেন যে পরিবর্তন হচ্ছে কিনা? সামাজিক দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে, কেননা যেহেতু নারীরা আগের তুলনায় আসছে সামনে, নারী যত বেশি অংশগ্রহণ করবে বাইরের কাজে, নারীকে দেখতে সমাজ যত বেশি অভ্যস্ত হবে, তত কিন্তু নারীর প্রতি যে এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ধীরে ধীরে হলেও পরিবর্তন হবে। কিন্তু সেই পরিবর্তনটা এখনো অনেক বাকি, আমাদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এখনো। একটা মেয়ে শিশুকে, একটু আগে আমরা হয়তো বিরতির সময় একটু বলছিলেন যে একটা মেয়েকে তার মানে বিয়ে দেওয়াটাই মনে হয় কাজ, সে বিয়ের পরে সে সুখ পেলো কি না পেলো সেটা বড় প্রশ্ন না। আসলে আমাদের সমাজে কিন্তু দৃষ্টিভঙ্গিটা এরকমই, একটা উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারেও কিন্তু যে মেয়ে হবে তার প্রতি বাবা মার দায়িত্বটা হচ্ছে তাকে বিয়ে দিয়ে একটা সুপাত্রের কাছে বিয়ে দেওয়া, আর ছেলের প্রতি দায়িত্বটা হচ্ছে তাকে লেখাপড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা। জনাব আসিফ সালেহ, এই দৃষ্টিভঙ্গিটাই নারীকে গৃহস্থালী কাজের স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে এবং আর্থিক মূল্য জানানো হচ্ছে গবেষণা প্রতিবেদনের মাধ্যমে। তো এই বিষয়টি কি নারীকে ঘরমুখ থাকতেই, মানে পড়ালেখা না করে শুধু ঘরমুখ থাকতেই উৎসাহিত করবে কিনা, আপনি এই সম্পর্কে আপনি কি ভাবছেন? না, আমার মনে হয় না। আমার মনে হয় যে ওই যে একটা ব্যাপার আছে না, যে যে নারী হাউসওয়াইফ বলা হয় তাকে, তার হাজবেন্ড যদি তাকে পরিচয় করিয়ে দেয়, একটা কথা ছিল যে আমার ওয়াইফ কোনো কাজ করে না, এইভাবে তাকে পরিচয়, মানে বাসায় থাকে, অ্যাজ ইফ লাইক তার কাজের কোনো স্বীকৃতি নেই। বাসায় যে উনি একটা সময় দিয়ে তার বাচ্চা বড় করছেন, সংসার চালাচ্ছেন, সেটার যে একটা ইকোনমিক ভ্যালু, এটা কিন্তু নিরূপণ করার মাধ্যমেই ওই কিছু স্বীকৃতিগুলো আসবে। আপা যেরকম বললেন যে এই যে এই পরিবর্তনগুলো কিন্তু আস্তে আস্তে হবে এবং এগুলো সময়ের ব্যাপার, এবং আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু এখানে কিন্তু শুধু সামাজিক দৃষ্টিভঙ্গি কিন্তু ছোট ছোট বিষয়ে চেঞ্জ হয়, যেরকম মিডিয়া কিভাবে পোর্ট্রে করছে একটা একটা এই আমাদের এই কালচারে নারীদেরকে, আমাদের এই সংগঠন প্রাইভেট সেক্টরগুলোতে যেখানে আমরা কাজ করছি, সেখানকার টপ লেভেলে যারা লিডার আছেন, তাদের দৃষ্টিভঙ্গিগুলো কি কতটা পরিবর্তন হয়েছে, এখনো পিতৃতান্ত্রিক আছে, এবং সেই সমস্ত জায়গাতে যদি সেখানে আইন যেরকম একটা ভূমিকা পালন করবে, সেখানে সামাজিক চাপ একটা ভূমিকা পালন করবে, সেরকম সবগুলো দিকে আছে। আমাদের সমাজ কিন্তু একটা ইন্টারেস্টিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে দেশের অর্থনৈতিক অবস্থা যেরকম পরিবর্তন হচ্ছে, সামাজিক ভাঙচুরগুলো কিন্তু হচ্ছে প্রচন্ড। এই যে নারীরা আরো সচেতন হচ্ছে, তারা নিজেদেরকে অ্যাসার্ট করছে, এবং এর ফলে কিন্তু একটা কনফ্রন্টেশনও বাড়ছে। এই কনফ্রন্টেশনটা নট নেসেসারিলি খারাপ, এই কনফ্রন্টেশনের মাধ্যমেই, ভাঙচুরের মাধ্যমেই আমরা একটা দিকে যাব, এবং তখন ওটাই নর্ম হয়ে যাবে। তো এখন সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শুনতে হবে, কথা বলার জায়গা দিতে হবে, এই কথাগুলো নিয়ে আলাপ করতে হবে। আপনি যেটা প্রথমেই আপনার প্রশ্নটা করেছিলেন যে আমরা কুকড়ে যাই যখন এই সমস্ত বিষয়গুলো আসে, আমরা লজ্জিত পাই। এই লজ্জাটা না পেয়ে কিন্তু এই ওপেনলি কথা বলার সংস্কৃতিটা চালু করলে তখন কিন্তু আস্তে আস্তে অনেক বিষয় পরিষ্কার হবে। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব তারিকুল ইসলাম, আপনি জানেন যে প্রধানমন্ত্রী আরব আমিরাত সফরের মাধ্যমে সেখানে নারী কর্মীদের যাওয়ার পথ উন্মুক্ত হলো। এর কয়েকদিন আগে আমরা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনের মাধ্যমে জেনেছি যে আমিরাতে যেসব নারী কর্মী কাজ করছেন তাদের অনেকেই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আমাদের মেয়েদের কিভাবে এই নির্যাতন থেকে প্রতিরোধ করতে পারি, এই সম্পর্কে আমরা কিছু ভেবেছি কিনা, বা নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কি করেছে, একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে।